ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার, আশা বিএনপির। ভোটের মাধ্যমেই সঠিক পথে এগোবে দেশ, সিলেটে বললেন মির্জা ফখরুল। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনে আজ আসামি পক্ষের শুনানি। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর অব্যাহতি চেয়ে আবেদন। মৌলিক বেশ কিছু বিষয়ে সমঝোতা না হলেও এ মাসেই জুলাই সনদ ঘোষণার আশা ঐকমত্য কমিশনের। সংবিধানে যুক্ত করার সিদ্ধান্ত নেবে সরকার ও রাজনৈতিক দলগুলো। এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করে ঘরে ফিরল নারী ফুটবল দল। ঋতুপর্ণা আফিদাদের বরণ, গভীর রাতে হাতির ছিলে বর্ণিল সংবর্ধনা। আমরা এখন নারীর সমতা এবং নারীর ক্ষমতায়নের একটা দেশ। আমরা আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই আশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও এক আলোচনা সভায় অংশ নিতে সিলেট পৌঁছান তিনি। পরে হজরত শাহজালালের মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন তিনি। বলেন, দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইলিয়াস আলী সহ দলটির বহু নেতাকর্মী গুম, খুন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। এছাড়া জুলাইয়ের রক্তাক্ত ছাত্র জনতার গণঅভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের অব্যাহতি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানিতে আবেদন পেশ করেন অ্যাডভোকেট আমির হোসেন। এ মামলায় গ্রেফতার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর আগে গত 1 জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেদিন রাষ্ট্রপক্ষ শুনানি করলে আসামি পক্ষ করেনি। সে অনুযায়ী আজ আসামি পক্ষের শুনানির কথা রয়েছে। এর আগে মামলার ফরমাল চার্জ দাখিলের পর ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হলেও পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল হাজির না হওয়ায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এর আগে প্রসিকিউশন জানায়, অভিযোগ গঠন হয়ে গেলে জুলাইয়ের শেষে কিংবা আগস্টের শুরুতে শুরু হতে পারে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। দর্শক, এ বিষয়ে আরও খবর আপনাদের জানাতে চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার সহকর্মী মাইনুল মারুফ আমার সঙ্গে যোগ দিচ্ছেন। মাইনুল, মামলার আসামি পক্ষের যে শুনানি সেটি কি শুরু হয়েছে কিনা এবং আজ কি হতে পারে, কি তথ্য পেলেন আপনি? ছোয়া, আজ হয়তো 11টা থেকে 12টা এর মধ্যে হয়তো ট্রাইব্যুনালের শুনানি শুরু হতে পারে এবং যেমনটা আমাদেরকে আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন যে আজ তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের অব্যাহতি চেয়ে আবেদন করেছেন এবং সেই আবেদন উপরে শুনানি করবেন এবং এই অভিযোগ গঠনের শুনানিতে তারা যদি অব্যাহতি পান তাহলে আজকেই হয়তো আদালত সিদ্ধান্ত দিয়ে দিতে পারেন তারা কি অব্যাহতি পাবেন কিনা অথবা অভিযোগ গঠন হবে। এবং এর আগে আমরা দেখেছি যে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন কিন্তু
গত 1 তারিখ কিন্তু যে শুনানি করে সেখানে কিন্তু শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হয় এবং সেখানে শেখ হাসিনাকে মাস্টারমাইন্ড এবং বাকি যারা আছে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাদেরকে সেই যে নির্দেশনা আসতো সেই নির্দেশনা বাস্তবায়নের কাজ তারা করেছেন বলে কিন্তু ট্রাইব্যুনালে জানানো হয় এবং পরবর্তীতে এ নিয়ে কিন্তু শুনানি এবং তা কিন্তু লাইভ সম্প্রচার হয়। পরবর্তীতে যেই আসামি পক্ষের শুনানি তারা কিন্তু সেদিন শুনানি করেননি। পরবর্তী আদালত কিন্তু আজকের দিনটি নির্ধারণ করেছিলেন পরবর্তী শুনানির জন্য অভিযোগ গঠনের এবং সেই অনুযায়ী আজ কিন্তু আমরা দেখেছি যে আসামি পক্ষের আইনজীবীরা এসেছেন। বিশেষ করে আমরা যে রাষ্ট্র নিযুক্ত বা ট্রাইব্যুনাল নিযুক্ত যেই শেখ হাসিনার ডিফেন্স লয়ার আমির হোসেন এসেছিলেন, তার সাথে আমরা কথা বলে যেমনটা জানতে পারি তিনি অভিযোগ গঠনের শুনানির জন্য প্রস্তুত রয়েছেন এবং পাশাপাশি তিনি অব্যাহতির আবেদন করেছেন এবং অব্যাহতির উপরে যাতে তারা অব্যাহতি পান সেই নিয়ে কিন্তু তিনি শুনানি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে যদি আমি বলি, আজ যদি অব্যাহতির আবেদন যদি আদালত গ্রহণ না করেন বা অব্যাহতি না দেন, হয়তো অভিযোগ গঠন হবে এবং অভিযোগ গঠন আজও হতে পারে অথবা আদালত আরেকটি দিন নির্ধারণ করতে পারেন অভিযোগ গঠনের জন্য এবং সেই দিনের পর কিন্তু যে সাক্ষ্য গ্রহণ, সেই সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন কিন্তু আদালত জানিয়ে দেবেন এবং আমরা যেমনটা প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে যে যেহেতু অভিযোগ গঠন হয়ে যাবে এই আজ হতে পারে বা এই কয়েকদিন সময় নিয়ে হয়তো হয়ে যেতে পারে, হয়ে যাওয়ার পর হয়তো আগস্টের শুরুতেই সাক্ষ্য গ্রহণ শুরু হতে পারে। ধন্যবাদ মারুফ, বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, পিআর পদ্ধতি সহ কিছু মৌলিক সংস্কারের প্রস্তাবে এখনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এ অবস্থায় জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ বা জুলাই সনদ দেয়া কি সম্ভব হবে? জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে কিছু বিষয়ে মত দ্বিমত থাকলেও তারা আশাবাদী জুলাইয়ের সনদ ঘোষণার। কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলছেন জুলাই ঘোষণাপত্র ভিন্ন বিষয়, সংবিধানে তা যুক্ত হবে কিনা এই সিদ্ধান্ত নেবে সরকার ও রাজনৈতিক দলগুলো। আলমগীর স্বপনের রিপোর্ট। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার টানা 16 বছরের শাসনের পতন, স্বপ্ন নতুন করে দেশ গঠনের, সেই আকাঙ্ক্ষায় সংবিধান, নির্বাচন সহ বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে 12 ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। কিন্তু 2 ধাপে দলগুলোর সাথে আলোচনায় কতটা সমঝোতায় পৌঁছতে পেরেছে তারা? কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, আসামিদের ক্ষমার ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা কমানোর বিষয়ে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সহ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে বিরোধী দলের সদস্যদের সভাপতি করার ক্ষেত্রেও হয়েছে সমঝোতা। ঐক্য হয়েছে প্রধান বিচারপতির নিয়োগ, বিভাগীয় পর্যায়ে উচ্চ আদালতের বেঞ্চ গঠনেও। প্রধানমন্ত্রীর দায়িত্বের মেয়াদ 10 বছর করার ক্ষেত্রে সব দলের সমর্থন থাকলেও এখনো সমঝোতা হয়নি। প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে এখনো চূড়ান্ত ঐক্যমতে পৌঁছে নাই। সংসদ নির্বাচনে কোনো দলের প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের উচ্চকক্ষ বা নিম্নকক্ষে প্রতিনিধি নির্বাচনের সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির বিষয়ে বিপরীতমুখী অবস্থানে দলগুলো। সমঝোতা হয়নি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন, সরাসরি ভোটে নারী সংসদ সদস্য নির্বাচন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের প্রস্তাবেও। জুলাইয়ের মধ্যে এসব প্রস্তাবে সমঝোতা কঠিন, তবে আশাবাদী কমিশন। সবাই তো সব বিষয়ে একমত হবে না, এটা অবাস্তব, অবান্তর। কেউ কেউ ডিসেন্ট দিতে পারে। ঐক্যমত্যের সংজ্ঞাটা সম্পর্কে আমরা এখনো ঐক্যমতে পৌঁছতে পারিনি। আমরা আশা করছি যে এটা জাতীয় সনদ আমরা স্বাক্ষর করতে পারবো এই মাসের মধ্যে। সংস্কার বিষয়ে যে যতগুলো রাজনৈতিক ঐক্যমতই হোক, সেইটা অবশ্যই মানে একটা শর্তযুক্ত হতে, সাংবিধানিক শর্তযুক্ত হতে হবে যে যারাই ভবিষ্যতে ক্ষমতায় যাবে তারা সেটা করতে বাধ্য থাকবে। এটা যেন 3 জোটের রূপরেখার মতো না হয়। কমিশন সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন জুলাই সনদ বা জাতীয় সনদ সংবিধানের অংশ হবে, এর জন্য সংশোধন করা হবে সংবিধান। জাতীয় সনদের কিছু কিছু বিষয় আছে যেগুলোর জন্য আমাদের সংবিধানে পরিবর্তন আনতে হবে, সংবিধান সংশোধন করতে হবে। দাবি আছে জুলাই ঘোষণাপত্র সংবিধানের অংশ করার। ডক্টর মজুমদার বলছেন সনদ ও ঘোষণাপত্র ভিন্ন বিষয়। জুলাই ঘোষণা
ওটা হবে যে আমাদের গণ অভ্যুত্থানের বৈশিষ্ট্য, গণ অভ্যুত্থানের বিশেষত্ব, তাৎপর্য এবং আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটে। এটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে কি হবে না এটা সরকারের সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত, এটা কিন্তু আমাদের বিষয় নয়। যৌথ সাধারণ ইচ্ছার একটা প্রতিফলন থাকতে হবে ওই কাগজে। সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হতে পারে, সেটা সংবিধানে অন্তর্ভুক্ত না করা গেলে একটা চুক্তি আকারে হতে পারে, কিন্তু সেটা অবশ্যই একটা জাতীয় ঘোষণা আকারে থাকতে হবে। গবেষক আলতাফ পারভেজ আশা করেন জুলাই সনদ ও ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের বৈঠক আজ। এ বিষয়ে আরও খবরাখবর জানতে চাই, ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আলোচনার জন্য কি রাজনৈতিক দলের প্রতিনিধিরা কি উপস্থিত হয়েছেন কিনা এবং আলোচনার বিষয়গুলো কি জানতে পারলেন জানাবেন আমাদের। ছোঁয়া কিছুক্ষণ পরেই জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের সংলাপ শুরু হবে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধিরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি ছাড়া এই মুহূর্তে আমরা দেখছি যে সেখানে প্রায় সকল বাকি অন্যান্য রাজনৈতিক দল, জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ কিংবা যে সকল বাম সংগঠনগুলো রয়েছে তাদের প্রতিনিধিরা কিন্তু ইতিমধ্যে ফরেন সার্ভিস একাডেমির এই সংলাপে এসে যুক্ত হয়েছেন। তবে এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বা তাদের যে প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু এখনো এসে পৌঁছাননি। হয়তো কিছুক্ষণের মধ্যে তারা হয়তো এসে পৌঁছাবেন সংলাপে এবং আর কিছুক্ষণের মধ্যেই সে সংলাপ শুরু হবে। তো আজকের যেহেতু 10ম দিন, এর আগেও বিগত সময়ের যে সকল এজেন্ডা ছিল বা যে সকল তাদের বিষয় ছিল সেই সকল বিষয়ের উপরে আলোচনা হয়েছে। আজকে 10ম দিনের আলোচনার জন্য রয়েছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের একটি প্রস্তাবনা রয়েছে, যেটি বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবনা, সেটির উপরে আলোচনা হবে শুরুতে। তারপরে রয়েছে জরুরি অবস্থা ঘোষণা, জরুরি অবস্থা কোন পরিস্থিতিতে কে কিভাবে সেটি ঘোষণা করতে পারবেন সে বিষয় নিয়ে আজকে বিচার বিভাগ জরুরি অবস্থা ঘোষণার উপরে সংলাপের জন্য দ্বিতীয় পর্যায়ে রাখা হয়েছে। এরপরে রয়েছে মূলত তৃতীয় যে প্রস্তাবনা, সেটি হচ্ছে নারী প্রতিনিধিত্ব। সংসদে আসলে নারীদের জন্য কতটি আসন নির্ধারিত থাকবে এবং সেটি তারা কিভাবে কোন উপায়ে নির্বাচিত হবে সেই সব বিষয়ে আলোচনা হবে। যদিও এর আগেই কিন্তু ঐকমত্য কমিশনের সভায় নারীদের 100 আসন নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি ঐকমত্যে পৌঁছাতে পেরেছে রাজনৈতিক দলগুলো। তবে সেখানে কিন্তু হচ্ছে নারীরা কিভাবে নির্বাচিত হবেন সেই সব বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। কারণ কেউ বলছেন সেখানে যে পিআর পদ্ধতিতে নারীরা সরাসরি নির্বাচিত হয়ে আসবেন, কিংবা আবার অনেক দল চাচ্ছেন যে নারীরা তারা হচ্ছে সংরক্ষিত যে আসন রয়েছে বিদ্যমান সেভাবে তারা সংসদের প্রতিনিধিত্ব করবেন। তবে সেই বিষয়টি আজকে কিন্তু এই সংলাপের মাধ্যমে 10ম দিনের সংলাপের মাধ্যমে নির্ধারিত হবে। নারীরা আসলে সংসদে তারা কিভাবে যাবেন, কিভাবে তারা প্রতিনিধিত্ব করবেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ ফয়সাল আমাদের সেই খবর জানানোর জন্য। হরতাল বা অবরোধ নয়, 7 জুলাই 2024 সালে শিক্ষার্থীরা পালন করে বাংলা ব্লকেট। অরাজনৈতিক কর্মসূচিও স্বতঃস্ফূর্তভাবে পালিত হয় দেশ জুড়ে। আন্দোলনের প্রতি নিয়ত নতুনত্ব নিয়ে আসা ও তার সফল বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীরা জানান দেয় দেশ জুড়ে তাদের শক্ত অবস্থান। সুমাইয়া ঐশের রিপোর্টে ফিরে দেখব 7 জুলাই 2024। জুলাই 2024 এদিন আন্দোলনের এক নতুন শব্দের সঙ্গে পরিচিত হয় বাংলাদেশ, বাংলা ব্লকেড। সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারে 6 জুলাই ঘোষিত হয় এই নতুন কর্মসূচি। ঘড়িতে সময় বিকেল 3:30। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে কলা ভবন ও ভিসি চত্বর ঘুরে শাহবাগের দিকে এগিয়ে যায় শিক্ষার্থীদের স্রোত। মিছিলটি এক পর্যায়ে শাহবাগ পৌঁছালে পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় ব্যারিকেড ভেঙেই এগিয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
শাহবাগ ছাড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলা মোটর পর্যন্ত ছাড়িয়ে যায় শিক্ষার্থীদের মিছিল। শাহবাগ, কারওয়ান বাজার, সায়েন্স ল্যাব, চাংখারপুল, নীলক্ষেত, মতিঝিল সহ ঢাকার প্রায় সব সড়কই অবরুদ্ধ হয়ে পড়ে বাংলা ব্লকেডে। এদিন অভিভাবক, পেশাজীবী, সুশীল সমাজ সহ সকলকে একাত্মতা পোষণের আহ্বান জানানো হয়। জুলাই আন্দোলনের সমন্বয়করা জানান, সাধারণ মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করতে কর্মসূচির চিরাচরিত নাম থেকে বের হয়ে আসেন তারা। হরতাল অবরোধের সাথে আসলে বাংলাদেশের মানুষের একটা বাজে অভিজ্ঞতা ছিল, যেই কারণে কিন্তু আমরা একটু বাংলা এবং ইংরেজি সংমিশ্রণে একটি যাতে করে আমাদের জেনারেশনে যে ভাষাগুলো আমরা ব্যবহার করি সেই জায়গা থেকে আসলে কিন্তু এই নামগুলো এসেছিল, যে শাহবাগ ব্লকেট কিংবা বাংলা ব্লকেটের মতো নামগুলো। কার্জন হলের যে প্রাণীবিদ্যা বিভাগ, হোয়াইট হাউস যেটা, সেইখানের ভিতরে আমরা বসি, এইখানের ভিতরে কি নাম দেওয়া যায়। তখন আসিফ মাহমুদ ভাই রেকমেন্ড করে যে বেঙ্গলি ব্লকেট, বেঙ্গল ব্লকেট নাম দিলে কেমন হয়। এখন বেঙ্গল ব্লকেট নামটা ওই সময় গৃহীত হয় আর কি। গৃহীত হওয়ার পরে রাত্রে যখন আবার আমরা একটা হলো গিয়ে বাসার দিকে যাই, বেঙ্গল ব্লকেট আমরা আসলে স্লোগানটা আসলে একটু রিদম ট্রাই করছিলাম, বেঙ্গল ব্লকেট হচ্ছে বাংলা ব্লকেট ভালো শোনাচ্ছে। পরে আমরা গ্রুপ কলে আবার আসি যে বললাম যে না, বাংলা ব্লকেট হবে না। এদিন বাংলা ব্লকেট কর্মসূচি পালিত হয় দেশের বিভিন্ন জেলায়। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া অবরোধ হয় ঢাকা চট্টগ্রাম, ঢাকা বরিশাল সহ বিভিন্ন মহাসড়ক। সব মিলিয়ে কার্যত অচল হয়ে পড়ে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থা। স্টুডেন্টরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসে পালন করেছে এবং এই কর্মসূচিগুলোকে সফল করেছে, এবং এর ফলে আমরা ব্যাপক হারে একটা গণসংযোগ পেয়েছি। ওই বিভিন্ন জায়গাগুলোতে ছোট ছোট ভিডিও ক্লিপ, আমরা আমাদের কোটা পুনর্বহাল চাই না একটা গ্রুপ ছিল, ফেসবুক গ্রুপ, তো ওখানে ওই বিষয়গুলো যখন প্রচার করা হয়েছে অনেক সাড়া পেয়েছি। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা যখন রাস্তায়, তখন এক অনুষ্ঠানে কি বলছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এদিন রাত ৮টা পর্যন্ত শাহবাগ ব্লকেট করে রাখে শিক্ষার্থীরা। এরপর আবারও শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত ব্লকেডের ঘোষণা দিয়ে ওই দিনের মতো রাজপথ ছেড়ে দেয় শিক্ষার্থীরা। সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। বাংলা ব্লকেটের মধ্য দিয়েই শিক্ষার্থীরা জানান দিয়েছিল কোটা সংস্কার ইস্যুতে ২৪-এর আন্দোলন কতটা আলাদা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দেশ করতে জুলাই পদযাত্রার ৭ম দিনের কর্মসূচির জন্য রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহর। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমার সহকর্মী তারেক মাহমুদ। তারেক, গাড়িবহর কখন নাটোরের উদ্দেশ্যে রওনা দেবে এবং আজকের কর্মসূচি নিয়ে কি বলছেন দলটির নেতারা, আমাদের একটু জানাবেন বিস্তারিত। ছোয়া বেলা 11টায় রাজশাহীর পর্যটন মোটল থেকে এখন পর্যন্ত কিন্তু যে গাড়িবহরটি রওনা দিয়েছে এবং এখন রাজশাহী শহরে আছে, এবং রাজশাহী শহর থেকে তারা বানেশ্বরে গিয়ে কিন্তু সেখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু গাড়িবহরটি সেটি নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং এই নাটোর, পাবনা এবং সিরাজগঞ্জ মূলত আজকে 3টি জেলা এই পথসভা করবে। এবং আজকে সকালে যেমনটি আমি দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং এনসিপির সকল নেতৃবৃন্দ কিন্তু পর্যটন মোটেল থেকে বেলা 11টার সময় তারা রওনা দিয়েছেন। এখন রাজশাহী শহরে রয়েছে। রাজশাহী শহর থেকে তারা রাজশাহীর যে বানেশ্বর রয়েছে, বানেশ্বরে কিন্তু গিয়ে তারা সেখানে সংক্ষিপ্ত যে পথসভা এবং সেখানে শিক্ষার্থী রয়েছে, আমরা ততটুকু জানতে পেরেছি সেখানে অল্প সময়ের জন্য তারা কথা বলবেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে, এবং সেখান থেকে তারা নাটোরের উদ্দেশ্যে যাবেন। এবং গতকালকে থেকে রাজশাহী জুড়ে এই পথসভায় আমি যেমন দেখেছি যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা সেটি ছিল, তারা যাচ্ছেন এবং নতুন করে রাষ্ট্র সংস্কার করতে, দেশের জন্য কাজ করতে এবং নতুন করে দেশ গড়তে তাদের যে আহ্বান, প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং এই বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু তারা দেশ গঠনের জন্য এনসিপির যে বার্তা সেটি পৌঁছে দিবেন। ছোয়া। তারেক, আপনাকে ধন্যবাদ। পূর্ব বিরোধী জুড়ে ময়মনসিংহে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্বজনদের দাবি, রোববার সন্ধ্যায় নগরীর পলাশপুর এলাকায় আরিফ হাসান নামের ওই ব্যক্তিকে হত্যা করে একই এলাকার যুবক সাখাওয়াত হোসেন। অভিযোগ, ছিনতাইয়ের একটি ঘটনার প্রতিবাদ করার পর থেকেই সাখাওয়াতের রোষানলে পড়ে আরিফ। ঘটনার পরই পালিয়েছে সাখাওয়াত। এর আগেও এই দুজন মারামারিতে জড়িয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে একে অপরের বিরুদ্ধে মামলাও করেছে।
এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করার পর এবার বিশ্বমঞ্চে ভালো করতে চান বাংলার ম্যাজিক গার্ল ঋতুপর্ণা চাকমা। হাতির ছেলে বর্ণিল সংবর্ধনায় মেয়েদের সব রকম সাপোর্ট দেবার আশ্বাস বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের। নারীদের বরণ করে নিতে অ্যাম্ফি থিয়েটারের গ্যালারি ছিল প্রায় হাউসফুল। নারী দলের সাফল্য কামনায় রোজা রেখেছিলেন অধিনায়ক আফিদা খাতুনের মা মমতাজ বেগম। আফিদা, গাড়িতে তোমার ছবি কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ও বলছে আম্মু শুধু দোয়া করো। আমি ও সব সময় ওর জন্য দোয়া করছি, নামাজ পড়ছি, তারপরে রোজাও রাখছি, আজকের দিনেও রোজা রাখছি মেয়ের জন্য। টিম বাসে বাংলার ক্যাপ্টেন আফিদার ছবি আর তার মা মমতাজ খাতুনের দোয়া, দুটোই বাংলার আপামর জনতার মনের দাবি। স্লোগান একটাই, দে রোজ উই সোর্ড। স্বর্ণকন্যারা মিয়ানমার থেকে ঢাকায় নামে। বাংলার রাজপথ মধ্যরাতেও তাদের আলোয় আলোকিত হয়। নীল বাসের এই অভিযাত্রীরা দেশের ফুটবলের মশাল হাতে নিয়ে ছুটছে। গন্তব্য এয়ারপোর্ট টু হাতির ঝিল। পথে দর্শকদের ভালোবাসা বুঝিয়ে দেয় আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করা এই বাংলা 2027 নারী বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চায়। আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। অতঃপর সংবর্ধনার মধ্যমণিরা মঞ্চে আরোহণ করেন। তাদের বরণ করতে হাতির ঝিলের অ্যাম্ফি থিয়েটারের গ্যালারি প্রায় হাউসফুল। 2 সাব জয়ের পর এশিয়াতেও সেরা 12 দলের একটার নাম এখন বাংলাদেশ। আমরা আগে আর ওই বন্যা দস্তর দেশ নয়, আমরা এখন একটা ফুটবলিং নেশন। আমরা এখন নারীর সমতা এবং নারীর ক্ষমতায়নের একটা দেশ আমরা। কিন্তু যখন পায়ে বল থাকে না, তখন ওই ফুটবলার কি করে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পেশাদারি মনোভাব নিয়ে যাতে আমরা আগে আরো বেশি এগিয়ে যেতে পারি। পিটার বাটলার, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লিজেন্ড। বাংলাদেশের কোচ, নেপথ্যের কারিগর। কথার চেয়ে বরাবরই কাজটা করেন বেশি। This is the culmination of a lot of hard work which has gone in over the last year. ভ্রমণ ক্লান্তি এক নিমেষেই যেন হাওয়া। এই অনুপ্রেরণাকে সঙ্গী করে আগামীতেও বাংলার জয়িতারা থাকতে চান চাঙ্গা। পর্যন্তই বিদায় নিচ্ছি। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।